আসসালামু আলাইকুম। আজকে ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান ২০২৩ সালের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্নটা সমাধান করে দেখাবো। এমসিকিউ প্রশ্নটা মূলত সমাধান করে দেখাবো। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম তোমাদের সাথে আছি। বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। তোমাদের প্রশ্নটা সবগুলো প্রশ্ন আমি সঠিক অ্যান্সার দিয়ে দেব, এবং সবগুলো প্রশ্ন আমি কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন বা তোমরা যেহেতু এইচএসসি 24 ব্যাচ বা 25 ব্যাচ তোমরা ভিডিওটা দেখবে, সেক্ষেত্রে তোমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এগুলো সমাধান করতে পারো সেগুলো আমি দেখাই দিব। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছে অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক। অ্যাম্পিয়ার ঘন্টা আসলে কিসের একক? আমরা আই সমান কি জানি? আই সমান জানি কিউ বাই টি। তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি? কিউ সমান আই টি লিখতে পারি। তাহলে আয়ের একক কি? অ্যাম্পিয়ার। আর সময়ের একক কি? ঘন্টা বা সেকেন্ড, যেভাবে লেখো লিখতে পারো। তাহলে হচ্ছে এটা কার একক? অ্যাম্পিয়ার ঘন্টা কার একক আসলো? তড়িৎ আধানের সংজ্ঞা আসলো। তড়িৎ আধানের একক। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 2 নম্বর প্রশ্নটা বলছে কোন দুটি সূত্র চলতড়িৎ এর ক্ষেত্রে প্রযোজ্য। আসলে এটা তোমরা সবাই জানো যে ওহমের সূত্র, আমাদের যে চলতড়িৎ অধ্যায়টা আছে সেখানে দুটো সূত্র আছে, ওহমের সূত্র এবং কারশফের সূত্র। আর কুলম্ব ও গাউসের সূত্র হবে না, কারণ এই কুলম্ব ও গাউস স্থির তড়িতের ক্ষেত্রে প্রযোজ্য। তারা স্থির তড়িতে সূত্র প্রদান করে। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 3 নম্বর প্রশ্নয় বলছে 1.8 ওহম রোধের একটি অ্যামিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? খেয়াল করো, আমাদের এখানে আমরা এইভাবে বের করতে পারি। প্রথমে আমাদের অ্যামিটার মাপতেছে কত? 2 অ্যাম্পিয়ার, তাই না? আর আমাদের তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি জানি? এন সমান আই ডিভাইডেড বাই আই প্রাইম। এটা তোমরা আগে খেয়াল করো, পরে প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে 20 ডিভাইডেড বাই 2 সমান 10। এখন আসো, আমরা শান্ট বের করার সূত্র জানি। শান্ট সমান আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এই আরটা কি? এই আরটা হচ্ছে আমার গ্যালভানোমিটারের রোধ। 1.8 ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান হচ্ছে এন কত? এনটা হচ্ছে আমাদের 10 বের হলো, ডিভাইডেড বাই ওয়ান। তাহলে 1.8 ডিভাইডেড বাই 9 বের হলো। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 0.2 হয়। ক্যালকুলেটর বসাই দিবা, হয়ে যাবে। আর ভার্সিটিতে এগুলা অ্যাডমিশনের জন্য আমি যে ভিডিওগুলো বানাই সেখানে এর চেয়ে অনেক কঠিন কঠিন এবং টেকনিক সহকারে আমি তোমাদের এমসিকিউ গুলো হ্যান্ড ক্যালকুলেশন শিখিয়ে দেই। সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে এখানে তোমরা এইচএসসি টা ভালোভাবে পার করে আসো। তাহলে বুঝতে পারছো আই জিনিসটা কি। তারপর বলছে অসমবর্তিত আলোক রশ্মিকে সমবর্তিত আলোক রশ্মিতে রূপান্তর করা সম্ভব কোন প্রক্রিয়া? এটা হচ্ছে সমবর্তন প্রক্রিয়া। কিভাবে? অসমবর্তিত আলো, অর্থাৎ এই যে বিভিন্ন দিকে আছে, বিভিন্ন দিকে থাকে, আলো বিভিন্ন দিকে চলে, এটা আসলে হলো না। বিভিন্ন দিকে চলে, এই আলোটাকে যে কোনো একটা দিকে রূপান্তর করা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটাকে বলা হয় সমবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এটা মুখস্থ করে নিবা। তরঙ্গ মুখের তরঙ্গ মুখের বৈশিষ্ট্য হলো, 3টে অপশন দেওয়া আছে, কোনগুলো সঠিক হবে? খেয়াল করো, তরঙ্গ মুখটা আমরা একটু আঁকাই। এই হচ্ছে আমাদের তরঙ্গ, এইদিকে চলতেছে, এইদিকে চলতেছে, মানে এইভাবে চলতেছে আর কি। এগুলোর এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তরঙ্গমুখের প্রতিটি কোণে একই দশা থাকে, মানে এদের দশা পার্থক্য সমান থাকে, দশা একই থাকে। এটা তোমাদের জানা আছে। তরঙ্গমুখের যদি সংজ্ঞা পড়ে থাকো এখানে পেয়ে যাবা। তরঙ্গমুখের সাথে সাথে অঙ্কিত অবিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে। হ্যাঁ, মানে এটা মূলত তরঙ্গ জিনিসটা কি? আলোক রশ্মির দিকটাই তো তরঙ্গ, তাই না? তাহলে আলোক রশ্মির দিকের সাথে চলাচল করে। এখন নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল থাকে না। দেখো, এরা কি একই তলে অবস্থান করতেছে? সমান্তরাল মানে কি? একটা আর একটার মানে একই বরাবর চলবে এরকম তো চলতেছে না। দেখো, একটা এক এক দিকে চলতেছে, তাই সমান্তরাল হবে না। তাহলে 5-এর 1-2 উত্তর হবে। দ্বিচির পরীক্ষায় খেয়াল করো, 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং আহ চির দুটির ব্যবধান দ্বিগুণ। ধরো দ্বিচির পরীক্ষায় খেয়াল করো, দ্বিতীয় পরীক্ষায় আমাদের চির দুটির মধ্যবর্তী ব্যবধান আমরা 2a ধরলাম। তাহলে এটা কি হবে? 2a হবে। এ প্রাইমটা হবে হচ্ছে 2a, অর্থাৎ দ্বিগুণ করছে। আর চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করছে, তাহলে ডি প্রাইমটা আমাদের 2d করছে। ঠিক আছে, তাহলে আমরা দুঃখিত,
তারপর খেয়াল করো, আহ ডোরা প্রস্থ কত? তাহলে আমরা ডোরা প্রস্থ সূত্রটা লিখি, ডেল এক্স সমান কি, ল্যামডা ডি বাই টু আইসে, এটাই তো আমরা জানি, ল্যামডা ডি বাই টু আইসে। তাহলে আমাদের পরবর্তীতে ডেল এক্স প্রাইম, ডেল প্রাইম এক্স লিখি। তাহলে যেহেতু পরিবর্তন করা হয়েছে, তাহলে ল্যামডা ঠিক রাখছে, ডিটাকে টু ডি লিখছে, আর আর হচ্ছে এখানে আমাদের প্রস্থটা প্রস্থটা কি করছে, টু ইন্টু টু এ লিখছে। তাহলে কি হলো, টু ল্যামডা ডি ডিভাইডেড বাই টু ফোর ফোর এ। তাহলে টু আর টু কাটা দিলে পরে আমাদের কি থাকে, ল্যামডা ডি বাই টোয়াইস এ থাকে, যেটা কিনা এটা কার সমান, ডেল এক্স এর সমান, অর্থাৎ ডেল এক্স সমান ডেল প্রাইম এক্স। এটা কি অপরিবর্তিত হয়? না, অপরিবর্তিত হয় না, অর্থাৎ আমাদের পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। 7 নাম্বারটা খেয়াল করো, কোনটি সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নয়? সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নয় হচ্ছে তোমার এই বলের পাল্লা অসীম হবে। দেখো, সবল নিউক্লিয় বলের পাল্লা সবসময় 10⁻16 থাকে, বুঝতে পারছো? এটা মুখস্থ করে নাও, সবল নিউক্লিয় বলের পাল্লা 10⁻16 থাকে। আর সবচেয়ে অ- আর কোন বলের পাল্লা অসীম? এটা হচ্ছে কি, মহাকর্ষীয় বলের পাল্লা অসীম, মহাকর্ষীয় বলের পাল্লা অসীম, মহাকর্ষীয় বলের পাল্লা অসীম, পাল্লা অসীম। ঠিক আছে, মহাকর্ষীয় বলের পাল্লা অসীম। 8 নাম্বার, কোন রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়? আসলে বিচ্যুত হয় না। আসলে আমরা যে রশ্মিগুলা দেখি, রশ্মিগুলা তো আমরা দেখতে পাই না, সরি। আমরা যে আলফা বিটা গামা এই রশ্মিগুলো যদি কোনো একটা মাধ্যমে প্রবাহিত করা হয়, তখন চৌম্বক ক্ষেত্রের দ্বারা এদের আহ, পথ মানে এদের গতিপথ বেঁকে যায়। এক্ষেত্রে এই পরীক্ষাটা করেছিলেন হচ্ছে মেরি কুরি এবং পিয়ারে কুরি। হ্যাঁ, পিয়ারে কুরি এবং মেরি কুরি এই পরীক্ষাটা করেছিলেন। তারা দেখেছেন যে আলফা বিটা কোনো একটা রশ্মি তাদের চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে, চৌম্বক ক্ষেত্রের কারণে বিচ্যুতি ঘটে যায়। কিন্তু শুধুমাত্র গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, কারণ এর কোনো ভর নেই। কোন রশ্মির কোনো ভর নেই? গামা রশ্মির কোনো ভর নেই, তাই এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। 9 নাম্বার, একটি নিউক্লিয়ার বিক্রিয়ায় সংরক্ষিত থাকে কি? দেখো, একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় ধরো এ বিক্রিয়া, এ ভেঙে বি আর সি উৎপন্ন করছে। যেমন আমরা কারটা পড়েছি, রেডিয়ামেরটা পড়েছি সম্ভবত, রেডিয়াম ভেঙে ক্রিপ্টন আর কি যেন তৈরি হয়, বেরিয়াম, না বেরিয়াম ভেঙে না, আসলে আমার মনে নাই ওটা, ভুলে গেছি এই মুহূর্তে। দেখো, আমাদের ধরো এ ভেঙে বি আর সি উৎপন্ন করছে, এদের মানে প্রোটন সংখ্যা অবশ্যই সমান থাকবে, এর যতগুলো প্রোটন ছিল বি আর সি যোগ করে ততগুলো প্রোটন হবে, এর যতগুলো নিউট্রন ছিল বি আর সি যোগ নিউট্রন যোগ করে ততগুলো নিউট্রন হবে, অর্থাৎ এ সমান বি প্লাস সি, অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যা সমান থাকে। রৈখিক ভরবেগ, দেখো এটা যদি এম ইউ হয়, আর এটার ভর যদি M1, মানে এমটা ভেঙে যদি M1 হয়, আর বেগ যদি V1 হয়, আর সির ভর যদি M2 হয়, আর বেগ যদি V2 হয়, তাহলে এটা সমান হবে, অর্থাৎ রৈখিক ভরবেগ মানে সংরক্ষিত থাকবে। আর সমতা মানে কি, মানে এদের মধ্যে এই যে সমতাটা থাকবে, এই সমতাটা চলে আসবে। তাহলে সব কয়টি অপশন সঠিক হবে। নিষিদ্ধ শক্তি ব্যান্ড থাকে কোনটিতে? দেখো, নিষিদ্ধ শক্তি ব্যান্ড জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। মানে কোনো একটা মাধ্যমে বা কোনো একটা অঞ্চলে, যে অঞ্চলগুলোতে আমাদের তড়িৎ প্রবাহ হয় না, সেটাকে তড়িৎ প্রবাহ হয় না, সেই অঞ্চলগুলোকে বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যান্ড। তাহলে নিষিদ্ধ শক্তি ব্যান্ড কোন অংশগুলোতে তড়িৎ প্রবাহ হয় না? দেখো, পরিবাহী, সুপরিবাহী বোঝাইছে এখানে। পরিবাহী যেগুলা, সেগুলোর মধ্যে দিয়ে তো অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এটা হবে না। তাহলে থাকে কোনটা, 2 আর 3, তাহলে 2 3 উত্তর হবে। এখন বাকিগুলো আমরা দেখে আসি। এখানে অর্ধ পরিবাহী বলতে অর্ধ পরিবাহী বুঝাইছে, টাইপ মিস্টেক হয়েছে। তাহলে অর্ধ পরিবাহীতে নিষিদ্ধ শক্তি ব্যান্ড থাকে, কারণ এমনও কিছু অর্ধ পরিবাহী আছে। অনেকে বলতে পারো যে অর্ধ পরিবাহীতে তো এরা অনেক সময় বিদ্যুৎ পরিবহন করে। আসলে এখানে সেই সকল পরিবাহী অঞ্চলগুলোকে বোঝাইছে, যে সকল অঞ্চলগুলোতে বিদ্যুৎ পরিবহন হয় না। আর অন্তরক, অন্তরক তো বোঝাই যায়, অন্তরক বোঝা যায় বলতে কি, এটা তো অন্তরক মানেই তো সেখানে বিদ্যুৎ পরিবহন হবে না, কুপরিবাহীকে অন্তরক বলা হয়। ঠিক আছে, তাহলে নিষিদ্ধ শক্তি ব্যান্ড কোনগুলো হবে? সেটা হচ্ছে অর্ধপরিবাহী এবং অন্তরক, অর্থাৎ 2 আর 3 উত্তর হবে। 11 নম্বর অপশনটা, 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 11 নম্বর প্রশ্নটায় হয়তো তোমাদের একটু দেখতে প্রবলেম হতে পারে, তবে একটু চেষ্টা করো। আহ দেখো, আমি একটু আঁকায়ও দিচ্ছি। এ ধরো একটা রেখা আছে, একটু আঁকায় দেওয়ার চেষ্টা করতেছি। এই রেখাটা একটা
সরি, এটা একটা এরকম একটা রেখা গেছে। এখন এখানে তোমার দেওয়া আছে 70 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে দেওয়া আছে 20 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আই দেওয়া আছে, মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে 0.3, এখানে 0.4, এটা হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে। এখন বলছে উদ্দীপকে একটি ডায়োডের আই প্রপোর্শনাল ভি লেখচিত্র দেওয়া আছে। আই ভার্সেস ভি লেখচিত্র দেওয়া আছে। ডায়োডের গতি ও রোধ কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি সমান আই আর, তাই না? আমাদের রোধ বের করতে বলছে। তাহলে রোধ আর সমান কি হবে? রোধ আর সমান ভি বাই আই। এখন এখানে তো আমাদের পরিবর্তন আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? ডায়োডের ক্ষেত্রে ডিভি ডিভাইডেড বাই ডেল আই, ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই, অথবা ডি ব্যবহার করলেও পারো, সমস্যা নাই। তাহলে ডেল ভি মানে কি? ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এই যে 0.4 থেকে 0.4 মাইনাস 0.3 ডিভাইডেড বাই আয়ের পরিবর্তন, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তন 70 থেকে 20, তাহলে কত হয়? 70 মাইনাস 20। আর এখানে মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে এটা অ্যাম্পিয়ারে আনতে গেলে 10 টু দি মাইনাস 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে, তোমরা যদি ক্যালকুলেটরে বসায় দাও, এটা ক্যালকুলেশন করলে হুবহু 2 অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে, 2 ওহম আসে। 2 ওহম আসে কিভাবে? দেখো, আমি ক্যালকুলেশনটা দেখা দিতেছি। উপরে থাকে 0.1 ডিভাইডেড বাই 50, 50 থাকে, আর এই 10 টু দি মাইনাস 3 উপরে যে 10 টু দি পাওয়ার 3 হয়। আর এই 0.1টাকে আমরা পয়েন্ট তুলে দিলে 10 হয়। তাহলে এটা আর এটা কাটলে কি হয়? 10 স্কয়ার, অর্থাৎ 100 হয়। আর 2 দ্বারা 50 দ্বারা 100 কে ভাগ করলে 2 হয়। তাহলে 2 ওহম উত্তর হবে। ঠিক আছে? এগুলো ভার্সিটিতে ভার্সিটি কোশ্চেন যেগুলো আমি সমাধান করে দেখাই তোমাদের, সেগুলোতে খুব ইজি ভাবে দেওয়া আছে। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 12 নম্বর প্রশ্নটা বলছে কোন নির্দিষ্ট পরিমাণ, প্রশ্ন দেখতে মনে হয় তোমাদের একটু সমস্যা হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখো, 12 নম্বর প্রশ্নটা বলছে কোন একটি নির্দিষ্ট পরিমাণ, খেয়াল করো, কোন একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে এর তাপমাত্রার উপর, চাপের উপর, আয়তনের উপর, এন্ট্রপির উপর। এটা কোন অধ্যায়টা? এটা হচ্ছে কারো ওই যে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। এখানে বলছে আমরা অভ্যন্তরীণ শক্তি, এবং এখানে কি জানি? ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তাহলে অভ্যন্তরীণ শক্তির এটা কোনটা? ডি ইউ। আর ডি ইউ সমান কি জানি? অভ্যন্তরীণ শক্তির ডি ইউ সমান এম এস ডেল থিটা। তাহলে এই তাপমাত্রার উপর নির্ভর করতেছে না ডিউ, ডিউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করতেছে। আশা করি এটা বুঝতে পারছো, ইজি আছে। 13 নম্বর প্রশ্নটা এন্ট্রপির বেলায় প্রযোজ্য। এন্ট্রপির বেলায় কি কি প্রযোজ্য? এর কোনো পরম মান নেই। হ্যাঁ, এর কোনো পরম মান থাকে না। কারণ কি? আমরা এন্ট্রপি মানে অনেকে ভাবতে পারো যে পরম মান তো ধনাত্মক মান। আসলে বিষয়টা এরকম না। এখানে পরম মান বলতে বোঝানো হয়েছে তা পৃথিবীর এন্ট্রপি দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। এই এন্ট্রপিটা মানে এটা খুবই পরিবেশের জন্য ক্ষতিকর, এবং এটা তাপীয় মৃত্যু বলা হয়। আর এটা আমাদের পরিবেশের সাপেক্ষে এটা ঋণাত্মক, মানে বিপরীত দিক ধরা হয়। এই দিক থেকে এর কোনো পরম মান হয় না। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। কারণ কি? প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির এটা তো আমাদের মুখস্থ। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, কারণ প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি জিরো। ঠিক আছে? আর 3 নম্বর অপশনটা বলছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। না, প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, সেটা হচ্ছে জিরো। 14 নাম্বার, একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের, দেখো আমি 14 নাম্বার করার আগে 15 নাম্বার অপশনটা প্রশ্নটা করে নিয়ে আসি। দেখো এখানে কি বলছে? একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। এর তাপ গ্রাহকের, তাহলে দেখো কাজে পরিণত করার মানে কি? এটা সমান হচ্ছে 1/4। আর গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়, অর্থাৎ এন প্রাইম সমান তোমার হচ্ছে 1/4 ইন্টু 2, অর্থাৎ 1/2 হয়। ঠিক আছে? এটা প্রাইম, সরি এন প্রাইম না। তাহলে তাপ উৎসের তাপমাত্রা কত? অর্থাৎ তাপ উৎস ধরো T1, আর তাপ গ্রাহক হচ্ছে T2। এখন আমরা এটা বের করি। আমরা জানি কি? এটা সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে? এটা সমান জানি হচ্ছে 1 মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। তাহলে এটা এখানে 1/4 সমান 1 মাইনাস T2 বাই T1। তাহলে T2 এবং T1 এর মান কত বের হয়? T2 ডিভাইডেড বাই T1 এর মানটা বের হয় আমাদের 3/4। ঠিক আছে? এখন আমাদের দ্বিতীয় ধাপে আসো। এর গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। এর তাপ গ্রাহকের 30 কেলভিন কমাতে। তাহলে এটা প্রাইম সমান কি? 1 মাইনাস T2 মাইনাস 30 ডিভাইডেড বাই T1।
তাহলে এটা প্রাইম কত বের করছি, হাফ। হাফ সমান 1 - T2/T1 মাইনাস মাইনাসে প্লাস 30/T1। দেখো প্রশ্নটা একটু বড় মনে হতে পারে, তবে একটু খেয়াল করো, এই ধরনের প্রশ্ন ঢাকা ভার্সিটির রিটেনে আসে, অনেকবার আসছে। তাহলে T2, খেয়াল করো একটু, 1 মিনিট, আমি একটু এটা বড় করে নেই স্ক্রিনটা। দেখো এই লাইনটা খেয়াল করো। তাহলে আমাদের যদি 30/T1 যদি আমরা এক পাশে নেই, তাহলে আমাদের 1/2 -1 প্লাস T2/T1 এটা হবে। তাহলে 1/2 -1 সমান -1/2, আর T2/T1 এর মান পাইছি 3/4। তাহলে আমাদের এটা উত্তর থাকে 1/4। অতএব T1 সমান থাকবে 30 × 4, অর্থাৎ 120 কেলভিন। ঠিক আছে, 120 কেলভিন। তাহলে তাপ উৎসের তাপমাত্রা আমাদের কত হবে, 120 কেলভিন। এখন এখন আমাদের 14 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পারি। 14 নম্বর প্রশ্নটা এখন বলছে যে একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। এর তাপ গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। দেখো জিনিসটা ওই একই জিনিস, শুধুমাত্র এখানে আমাদের তাপ উৎসের তাপমাত্রা বের করতে বলছিল, আর 14 নম্বর প্রশ্নটা আমাদের ইটা বের করতে বলছে। তাহলে ইটা বের করতে গেলে তো আমাদের 1 - T2/T1, T2/T1 এটা বের করতে হবে। তাহলে T2/T1 এর মান আমরা পাইছি, T2 এর মান কত আমরা এটা বের করে ফেলি। তাহলে T2 এর মান আমরা পাবো, T2 এর মান আমরা কত পাবো, আমাদের T2/T1 সমান আমরা লিখতাম হচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমাদের T2 এর মান লেখা যায় 3/4 ইন্টু T1। T1 সমান হচ্ছে 120 কেলভিন। তাহলে T2 এর মান আমাদের আসে 90 কেলভিন। 90 কেলভিন। তাহলে আমাদের ইটার মান হচ্ছে 1 - T1 ডিভাইডেড বাই 1 - T2 ডিভাইডেড বাই T1। T2 হচ্ছে 90 আর T1 হচ্ছে 120। এটা ভাগ করলে 3/4, অর্থাৎ হচ্ছে 1/4 থাকে। এটাকে যদি আমরা পার্সেন্টে করি, 100%। অথবা যদি তোমাদের ইটার মান তো দেওয়াই আছে প্রথমে 1/4, এটাকে পার্সেন্টে লেখো, তাহলে হচ্ছে কি হয়, 25% হয়ে যায়, 25% হয়ে যায়। এটাই উত্তর দেওয়া আছে। 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 15 নম্বর করলাম, 16 নম্বর প্রশ্নটা আসি। ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত? আসলে ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব শূন্য হবে। আমরা তো জানি পৃথিবীতে কোনো একটা, পৃথিবী বিশাল একটা গোলক, এই গোলকের সাপেক্ষে কোনো একটা বস্তুর তড়িৎ বিভব শূন্য দ্বারা হয়। ঠিক আছে, 17 নম্বর, কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্রের ক্ষেত্রে বলছে কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, বিন্দু চার্জ বলতে স্থির তড়িৎ বোঝানো হয়েছে। কুলম্বের সূত্র থেকে আমরা জানি, এটা স্থির তড়িতের একটা অধ্যায়ে কুলম্বের সূত্রটা দেওয়া আছে, সেখানে বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যবর্তী চার্জের গুণফল, অর্থাৎ কোনো কেবল দুটি বিন্দুর চার্জের কথা বলা হয়েছে। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, 1 আর 2 নম্বর কথা তো একই কথা বলছে। স্থির বিন্দুর কথা চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হলে গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন 3 নম্বরটা খেয়াল করো, মাধ্যমের উপর নির্ভর করে। হ্যাঁ, মাধ্যমের উপর নির্ভর করে কিভাবে? কুলম্বের সূত্র, সি সমান জানি কি, 1/4 পাই এপসিলন। এই এপসিলনটা হচ্ছে মাধ্যমের আর স্কয়ার। এই এপসিলনটা হচ্ছে তোমাদের মাধ্যমের উপর নির্ভর করে। এটা হচ্ছে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে, শুদ্ধ মাধ্যমে এই এপসিলনের মান 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা উত্তর। মানে তাহলে 1 2 3 তিনটাই সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 18 নম্বর প্রশ্নটা একটু ডিটেলসে দেখাবো প্রথমে, পরবর্তীতে শর্টকাট দেখাবো। প্রথমে ডিটেলসটা বুঝে নাও। এখানে হচ্ছে আমাদের বলছে বিভব শূন্য, তাহলে ভি সমান আমরা কি জানি, ভি সমান যে কোনো একটা আহ ইয়ার ক্ষেত্রে, আমাদের কর্নারের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, ভি সমান বিভব, ভি সমান 1/c ইন্টু, সি বলতে 4 পাই, 1/4 পাই অ্যাপসিলন নট, এটাকে বোঝানো হয়েছে 1/c ইন্টু Q1, অর্থাৎ QA, এখানে QA ডিভাইডেড বাই R1 এর স্কোয়ার। R1 R2 কি এগুলো বোঝাচ্ছি, QB ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার
প্লাস কিউসি ডিভাইডেড বাই আর থ্রি স্কোয়ার প্লাস কিউডি ডিভাইডেড বাই আর ফোর এর স্কোয়ার। দেখো এগুলা কি, এটা হচ্ছে বিভব নির্ণয়ের সূত্র। এখন এখানে বলছে কেন্দ্রে বিভব শূন্য, কেন্দ্র বলতে জিরো, ও বিন্দুতে বিভব বের করতে বলছে, তাহলে শূন্য সমান 1/c ইন্টু কিউ এ বিন্দুতে চার্জ কত 10, আর 1 এর স্কোয়ার মানে কেন্দ্র থেকে বলছে না, তাহলে কেন্দ্র ও থেকে এ দূরত্ব কত, আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য জানি √2a, তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য ধরলাম মনে করো 1, বাহুগুলোর দৈর্ঘ্য 1 ধরে নাও, যদি তুমি এ ধরো বা বি ধরো কোনো সমস্যা নেই, বাহুগুলোর একটা বা এক্স ধরো কোনো সমস্যা নেই, দিন শেষে কাটাকাটি হয়ে যায়, আমি তো শর্টকাট শিখিয়ে দেবো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের √2 ডিভাইডেড রুট, হ্যাঁ √2/2, তাহলে আমাদের টু হবে, √2 হবে, কারণ কি এ আর ডির দূরত্ব হচ্ছে আমাদের √2 ইন্টু ওয়ান, এর পুরো বাহুর দৈর্ঘ্য 1 ধরছি, তাহলে √2 ইন্টু ওয়ান, তাহলে ও এর দূরত্ব কি 1/√2 হবে না, মানে অর্ধেক হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 দিলে পারতো 1/√2 হবে, তাহলে 10/√2 প্লাস তারপর বি এর মান দেওয়া আছে 15 ডিভাইডেড বাই এটাও √2 হবে, তারপর সি এর মান দেওয়া আছে -12, তাহলে -12 ডিভাইডেড বাই √2, আর ডি মানটা বের করতে বলছে, ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব শূন্য হবে, তাহলে ডি বিন্দুতে ধরো এক্স চার্জ স্থাপন করব, আর দৈর্ঘ্য শূন্য, শূন্য বলতে এখানে আমাদের, হ্যাঁ এটা আমাদের ওই যে √2, আর এই প্রত্যেকটার উপর স্কোয়ার আছে, আর 1 এর স্কোয়ার, আর 2 স্কোয়ার, তারপর আর 3 স্কোয়ার, আর 4 স্কোয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করো, এই সি ওই পাশে যায় কি হবে, গুণ হয়ে 0 হয়ে যাবে, আর 1/2 মানে প্রত্যেকটা, তাহলে আমরা লিখে নেই 10/2 প্লাস তারপর কত থাকে 15/2 মাইনাস 12/2 প্লাস x/2। তাহলে আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের উত্তর হবে এখানে হবে হচ্ছে আমাদের, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এক্স সমান -13 কুলম্ব আসে, এটা একদম সত্যি কথা, এটা ক্যালকুলেশন করলে -13 বিভব আসবে। এখন আমি তোমাদের শর্টকাটটা দেখাচ্ছি, খেয়াল করো, আশা করি এটা বুঝতে পারছো, আর এটা ডিটেলস বুঝতে পারবা যদি তোমরা এই অধ্যায়টা আগে করে থাকো, কারণ হঠাৎ করে আমার এই ওয়ান শটের একটা 2 মিনিটের একটা ভিডিওতে একটা টপিক বুঝে যাবে, এত সহজ না তো জিনিসটা। দেখো কোনো একটা বর্গের ক্ষেত্রে যদি বলে, তাহলে বর্গের ক্ষেত্রে বললে পারে তোমরা করবা কি, বর্গ অথবা না, বর্গের ক্ষেত্রে বললে তোমরা এবিসিডি তে এখানে একটা বর্গ, বর্গের ক্ষেত্রে বললে তোমরা 4টা বিন্দু যোগ করবা, +10 +12 +15 -12 প্লাস এক্স সমান 0, ঠিক আছে, তাহলে এক্স সমান কি -13 আসবে, দেখো। অর্থাৎ বর্গের ক্ষেত্রে বললে তোমরা 4টা বিন্দু যোগ করবা, যে বিন্দুটা দেওয়া নাই সেটা এক্স ধরবা, মানে ওইটাই বের করতে পারছে, আর বিভব শূন্য মানে বিভব শূন্য ধরে নিবা, ঠিক আছে, আশা করি এটা আর কোনো সমস্যা থাকার কথা না। 18 নম্বর 19 নম্বর প্রশ্নটা, বোসন কণা কোন বলের ক্ষেত্রে ক্ষেত্র কণা হিসেবে কাজ করে? বোসন কণা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে ক্ষেত্র কণা হিসেবে কাজ করে, মুখস্থ করে নাও, বোসন কণা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে হচ্ছে মেসন কণা, আর তোমাদের হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের ক্ষেত্রে হচ্ছে মহাকর্ষীয় মহাকর্ষীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রাভিটন কাজ করে, ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্রে আমাদের গ্রাভিটন, আর হচ্ছে বোসন কণা আমাদের দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে, আর মেসন কণা আমাদের সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে। 20 নম্বর, আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটি? ফ্যারাডের সূত্র তো আধুনিক পদার্থের সাথে সম্পর্কিত নয়, এটা তো জানার কথা। ফ্যারাডের সূত্র কি? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটা সূত্র। ফ্যারাডের সূত্রে বলা হয়েছে যে আহ ফ্যারাডের সূত্র, ডাব্লু সমান ভর দেওয়া আছে, ডাব্লু সমান এমআইটি ডিভাইডেড বাই ইএফ, এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র, এটা তো আমাদের সাথে সাংঘর্ষিক না, ঠিক আছে, তাহলে এটা ফ্যারাডের সূত্র হবে না, আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্ক ফ্যারাডের সূত্র নাই। তারপর 20-21 নম্বর কি দেওয়া আছে, কোনটি আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য নয়? আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটা, সেগুলো আগে আমরা দেখি। নিঃসৃত ইলেকট্রনের প্রাথমিক বেগ আলোর তীব্রতার উপর নির্ভর করে। আলোক তড়িৎ ক্রিয়া বলতে ফটো তড়িৎ ক্রিয়া, তোমরা যে পড়েছো সেই অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানে ফটো তড়িৎ ক্রিয়া আছে না, সেখান থেকে ধরো এখান থেকে একটা ইলেকট্রন এখানে পড়লো, এখানে এই বস্তুটা মানে এই পাতটা, এটা একটা তো পাত, এই পাতটা ইলেকট্রন ইলেকট্রন থেকে কিছু শক্তি অ্যাবজর্ব করবে, গ্রহণ করবে, শোষণ করবে, তারপর এইদিকে আবার চলে যাবে, এদিকে কি ই টু শক্তি নিয়ে চলে গেল, এখানে ই ওয়ান শক্তি নিয়ে আসতেছিল,
সরি ই শক্তি নিয়ে আসতেছিল, এই পাথ ই1 শক্তি গ্রহণ করলো, তাহলে ই সমান ই1 প্লাস ই2। এই ই1 ই ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, আর ই1টা হচ্ছে ওমেগা নট প্লাস অর্থাৎ সূচনা সূচন আর সূচন শক্তি, আর এখানে ই টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ ই কে হাফ এম বি স্কোয়ার, ভি বেগে চলে যায়, ইলেকট্রনটা ভি বেগ নিয়ে চলে যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে নিশ্চিত ইলেকট্রনের প্রাথমিক বেগ আলোর তীব্রতার উপর কোনো জায়গায় নির্ভর করতেছে? এই পুরাটুকুর মধ্যে আলোর কোনো কাহিনী আছে? নাই। তাহলে আলোর তীব্রতার উপর নির্ভর করে না। খ নাম্বার অপশনটা দেখো। আচ্ছা থাক, এগুলো দেখা লাগবে না, তুমি ক নাম্বারটা দেখতে পারছো, এটাই বুঝতে পারবা। এখন 22 নম্বর প্রশ্নটা, 22 নম্বর প্রশ্নটা কি বলছে খেয়াল করো। 22 নম্বর প্রশ্নটা বলছে 6600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, সোডিয়াম আলো পাতে আপতিত হয়। এই যে এই একই কথা, এখানে পাতে পরিণত হয়েছে 6600 অ্যাংস্ট্রম। তোমাদের একটু দেখতে মনে হয় সমস্যা হচ্ছে, আমি একটু ঠিক করতেছি। হ্যাঁ দেখো, প্রশ্নটা দেখো। এখন বলছে আপতিত ফোটনের শক্তি কত, আপতিত ফোটনের শক্তি কত। এ ডেল ই সমান কি জানি আমরা, এইচ সি বাই ল্যামডা। তাহলে আমাদের এইচ কত, এইচ হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10⁻³ এইচ। সি হচ্ছে কত, সি হচ্ছে 3 × 10⁸ এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কত দেওয়া আছে, আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য 6600 ইন্টু 10⁻⁻10। এটা যদি ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশন করে দিতে পারতাম, আমার কাছে ক্যালকুলেটর আছে, প্লাস আমার ল্যাপটপেও ক্যালকুলেটর আছে, আমি তোমাদের স্ক্রিনেও দেখাতে পারতাম, কিন্তু এটা দেখানোর প্রয়োজন নাই, শুধু শুধু সময় নষ্ট হবে তোমাদের। তাই তোমরা এটা ক্যালকুলেটরে বসায় দিলে এটা উত্তর সরাসরি চলে আসবে 3.01 ইন্টু 10⁻19 জুল। এটা সরাসরি চলে আসবে। 23 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এবার ওই একই প্রশ্ন বলছে যে এখন নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কত। ওই যে আমরা এটা বের করছিলাম, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা সমান আবার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম প্লাস ই কে। গতিশক্তি হচ্ছে ই কে, যেটা আমরা হাফ এম বি স্কোয়ার লিখছিলাম, সেটাই হচ্ছে আমাদের ই কে। তাহলে আমাদের ই কে সমান কি, ই কে সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। আমরা মানগুলা বসাই দেই, তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34, এবং সির মান হচ্ছে আমাদের 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা, ডিভাইডেড বাই ল্যামডা না লিখে আমরা এইখানে এই কাজটা করতে পারি, এখানে এইচ সি কমন নেই, তাহলে আমাদের কি থাকে 1/λ মাইনাস 1/λ প্রাইম। ঠিক আছে, এখানে একটু বুঝে নাও। তাহলে এটা আমরা বসাই দিলাম 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 × 10⁸ লিখলাম। তাহলে ল্যামডা ওয়ান কত দেওয়া আছে, ল্যামডা আছে 6600 ইন্টু 10⁻10 মাইনাস 1/6800 ইন্টু 10⁻10। হুবহু যদি এটা বসায় দাও, দেখবা যে খ নাম্বার অপশনটা উত্তর আসতেছে, অর্থাৎ এই খ নাম্বার অপশনটা কি 8.9 ইন্টু 10⁻21 জুল। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি ক্যালকুলেশনটা করে দিলাম না, তাই বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তোমরা নিজেরাই করতে পারবে। 24 নম্বর প্রশ্নটা, বোর পরমাণু মডেলের সাথে সঙ্গতিপূর্ণ কোনটি। 24 নম্বরে বলছে হচ্ছে বোর পরমাণু মডেলের সাথে সঙ্গতিপূর্ণ কোনটি। বোর পরমাণু মডেলের সাথে অর্থাৎ বোর মডেলের তথ্য চাইছে, ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে। এটা তো বোর বলে দিছে, বিজ্ঞানী বোরের যে মডেল আছে। দেখো আমরা বোরের আমরা একটা বৃত্ত আকার নিলাম, তাহলে বোর কি বলছে, ইলেকট্রন এই নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, ইলেকট্রন এই কক্ষপথ দ্বারা আবর্তন করতে থাকে। ঠিক আছে, অথবা এরপর একটা আছে ইলেকট্রন কক্ষপথ আছে, এই যে আবর্তন করবে, এদের কক্ষপথ দ্বারা বোর আবর্তন করে, মানে এই কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করতে থাকে। এখন বিকিরিত বা শোষিত শক্তি কক্ষপথের শক্তির উপর নির্ভর করে না। এইটা ভুল, বিকিরিত বা শোষিত শক্তি কক্ষপথের শক্তির উপর নির্ভর করে। যেমন 2 নম্বর কক্ষপথে আমাদের শক্তি ই সমান জানি আমরা হচ্ছে ই নট ডিভাইডেড বাই এন স্কোয়ার, N2 স্কোয়ার। এটা আমাদের 2 নম্বর শক্তি, অর্থাৎ বিকিরিত বা শোষিত শক্তি
আহ, শক্তি কক্ষপথের শক্তির উপর নির্ভর করে। 2 নম্বর অপশনটা বলে আছে। 3 নম্বরটা বলছে ইলেকট্রনের কক্ষপথগুলোর নির্দিষ্ট ব্যাসার্ধের। হ্যাঁ, ইলেকট্রনের এক একটার ব্যাসার্ধ এক এক রকম। এটা যদি R1 হয়, এটা হয় আমাদের R2, এটা হচ্ছে এক একটা এক এক ব্যাসার্ধ ধারণ করে। এটা 24 নম্বরের উত্তর 1 2 3 দেওয়া আছে, কিন্তু 1 2 হবে না, 1 1 2 3 হবে না, শুধুমাত্র 1 এবং 3 নম্বর অপশনটা উত্তর হবে। দেখো এই একটা প্রশ্ন, এটা তোমরা 1 নম্বর প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে 25 নম্বর প্রশ্নটা, আসলে এখানে এটা আউট অফ সিলেবাস বলে এইভাবে দেখানো হয়েছে। এক্স অর এর প্রতীক কোনটি? দেখো প্রথমটা অপশন উত্তর দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা হবে না। এটা হচ্ছে আমাদের নর এক্স নর এক্স নর গেট। আর আমাদের 2 নম্বর প্রশ্নটা উত্তর হবে, আহ 2 নম্বর প্রশ্নটা উত্তর, দুঃখিত, এটা হচ্ছে আমাদের এক্সর। 3 নম্বর আমি আর আগে দেখালাম না, 2 নম্বরটা হবে আমাদের উত্তর, 2 নম্বরটা হচ্ছে এক্স অর, আর হচ্ছে ক নম্বরটা হচ্ছে এক্স নট, 3 নম্বরটা হবে, গ নম্বরটা হবে হচ্ছে আহ নরগেট, 3 নম্বরটা হবে নরগেট, আমি লিখে দেই, 3 নম্বরটা হবে নরগেট, আর 4 নম্বরটা হবে আমাদের ন্যান্ড গেট। 4 নম্বরটা হবে আমাদের ন্যান্ড গেট। ঠিক আছে, তুমি একটু চাইলে গুগল করে দেখে নিতে পারো, এগুলোই দেওয়া আছে, অপশন উত্তরটা ভুল দেওয়া আছে এখানে। 2 নম্বর অপশনটা উত্তর হবে না, 1 নম্বর অপশনটা উত্তর হবে না, 2 নম্বর অপশনটা উত্তর হবে। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। সবগুলো প্রশ্ন আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এখানে এখানে তোমাদের সবগুলো প্রশ্ন একদম ধরে ধরে দেখানো হয়েছে, কোনো একটা উত্তর যদি ভুল থাকে, যেমন লাস্টের প্রশ্নটা এবং মাঝের দিকে একটা প্রশ্ন উত্তর ভুল ছিল, এই প্রশ্নগুলো আমি সমাধান করে দিয়েছি, সঠিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তো সেগুলো তোমরা খেয়াল রাখবে। আর ক্যালকুলেশন, যেটা হ্যান্ড ক্যালকুলেশন, চ্যানেলের ভিতর তোমরা আরো অনেক ভিডিও দেখতে পারো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, সেখানে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন গুলো দ্রুত করা যায় সেগুলো নিয়ে আমি কথা বলেছি, সেগুলো আমি দেখে দিয়েছি হাতে কলমে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা জাস্ট এইচএসসিটা ক্যালকুলেটর দিয়ে পার হয়ে যাও। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে এই ভিডিওগুলো লাগতে পারে। এখানে আমি আরো অনেক বিশ্ববিদ্যালয়ের, প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আজকে এ পর্যন্ত থাকুক। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো অথবা কমেন্ট করে জানাই দিতে পারো। আর কোন বোর্ড বা কোন বিশ্ববিদ্যালয়ের ভিডিও লাগবে তোমাদের এরপর আমাকে জানিয়ে রাখতে পারো। আসসালামু আলাইকুম।